আই ছেলে শোনো, আই লাভ ইউ। এই কথা বলেই বন্যা সিফাতের শার্টের কলার টেনে গালে ঠাস করে একটা চুমু বসিয়ে দিল। সিফাত গালে হাত ডলতে ডলতে বলল, ছি, কি করলেন এটা? সুযোগ বুঝে আমার ইজ্জত এইভাবে নিয়ে নিলেন ম্যাডাম। এখন আমি বন্ধু মহলে মুখ দেখাবো কি করে? বন্যা সিফাতের কথা শুনে হাসতে লাগলো আর বলল, তোমার কি এই বোকামি ভাবকে তোমার কাছে আমাকে টানে? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আর কতবার আর কিভাবে বোঝাবো তুমি আমাকে বলো? সিফাত ভীষণ লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে ক্লাসে আসলো। সিফাত ক্লাসে আসার পর রকি বলল, কি রে মামা, তোর গালে এটা কিসের চিহ্ন? আরে আমাদের ভাবি মনে হয় লাভ বাইট দিয়েছে। কি বলো সিফাত প্রেম করে? ওকে দেখে তো মনে হয় না, ওকে দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আর লাভ বাইট নেই এখনই? তোরা পাগল হয়ে গেলি নাকি? কি সব বলছিস? আহারে, তুমি করলে দোষ নাই, আর আমরা বলতে গেলেই দোষ। আরে না, তেমন কিছুই না। হ্যাঁ, তেমন কিছু না তো সেইটা তোমার গাল দেখলেই বোঝা যাচ্ছেই। এখন বল, ট্রেড দিবি কবে, আর ভাবির সাথে পরিচয় করিয়ে দিবি কবে? আচ্ছা, ভাবির কোনো ছোট বোন আছে নাকি? ছোট বোন দিয়ে তুই আবার কি করবি রে? কি আর করব, এই কপালে তো আর প্রেম জুটলো না। আর সকাল সকাল এমন লাভ বাইট দেই না কেউ। এই বন্যা ম্যাডাম চলে আসছে, এখন চুপ কর না, না হলে কালকের মতো আবার মোরগ বানিয়ে রাখবে। এদিকে সিফাত মন খারাপ করে বসে আছে। একটু আগের কথা ভাবলেই তার কান্না আসছে। আবার তার বন্ধুরা তাকে নিয়ে যা তা বলল, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। চলুন এদের পরিচয় জেনে আসা যাক। গল্পের নায়ক মুস্তাফিজুর রহমান সিফাত, সবাই তাকে সিফাত বলে ডাকে। এবার অনার্স প্রথম বর্ষে পড়ে সে। একটু বোকা টাইপের ছেলে। প্রেম ভালোবাসার সম্পর্কে তার ধারণা অনেক কম, তবে লেখাপড়ায় সে অনেক ভালো। তার ছোট্ট একটা ভাই আছে, নাম আবির। সে আবার প্রেম ভালোবাসায় পিএইচডি করেছে। সিফাতের একদম বিপরীত হলো আবির। সিফাতের বাসায় তার মা ও বাবা আছে। সিফাতের বাবা একজন বিজনেসম্যান। সিফাত সব কিছু তার মায়ের সাথে শেয়ার করতে ভালোবাসে। তার মায়ের সাথে সে অনেক ফ্রি। তার সাথে প্রতিদিন যা কিছু হয় সব কিছু সে তার মাকে বলে। সাজিদ আর রকি হলো তার বেস্ট ফ্রেন্ড। তার একে অপরের কলিজা, তিনটি দেহে এক জান। আর একটু আগে যে মেয়েটা সিফাতকে প্রপোজ করলো সে হলো বন্যা, সিফাতের ভার্সিটির ম্যাম, ইংরেজি বিভাগের একজন শিক্ষিকা। অনেক রাগী ও জেদি। যেটা সে একবার চাই সেটা যেভাবেই হোক তার করে নেয়। বন্যা হলো তার বাবার একমাত্র রাজকন্যা। মা মারা গেছে অনেক ছোট থাকতে, এর জন্যই সে এত বদমেজাজি। এই ভার্সিটির প্রিন্সিপাল স্যার তার বড় আব্বু বিদেশ থেকে পড়াশোনা করেছে। বাবার অনেক অনুরোধে দেশে ফিরেছে। কয়েক বছর হলো। বন্যার বাবা একজন বিজনেসম্যান, তবে বাবার ব্যবসায় না বসে সে নিজে কিছু একটা করতে চায়। ভার্সিটির প্রথম দিনে সিফাতকে দেখে মুগ্ধ হয়ে যায় সে। তার মনের কোণে একটু একটু করে ভালোবাসা জন্ম নিয়েছে। আপাতত এইটুকুই থাক, বাকিটা গল্পে জেনে যাবেন। এখন গল্পে ফেরা যাক। সিফাত, সাজিদ ও রকি ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছে। তখনই সিফাতের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো আম্মুর নামটা ভেসে উঠছে। মুখের এক কোণে হাসি ফুটে উঠল। একটি সাইডে যেয়ে ফোনটা রিসিভ করলো সে। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি আম্মু, আমিও ভালো আছি। এভাবেই কথা বলতে লাগলো সিফাত ও সিফাতের আম্মু। একসময় সিফাত বলে উঠল, আম্মু, এই ভার্সিটি মনে হচ্ছে আমার কাছে নিরাপদ না। কেন, কি হয়েছে, কোনো সমস্যা? জি, অনেক বড় সমস্যা হয়েছে। কি হয়েছে বাবা, আমাকে বলো। এই ভার্সিটিতে আসার পর থেকে আমার সাথে সব খারাপ হচ্ছে। আজকে সকালেও ভার্সিটিতে আসার সময় একটা মেয়ের সাথে কি কিছু হয়েছে? আম্মু। কি হয়েছে বাবা? ওই ভার্সিটিতে কি মেয়েরা নিরাপদ না? মেয়েরা তো নিরাপদ, কিন্তু তোমার ছেলের নিরাপদ না। কি হয়েছে আমাকে সেটা বলো। তারপর কান্না কান্না কণ্ঠে সিফাতের সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলতে লাগলো তার আম্মুকে। কি ব্যাপার, শাশুড়ি আম্মার কাছে কি বলা হচ্ছে? আপনি এখানে?
কার সাথে কথা বলছিস বাবা? আম্মু, তোমাকে পরে ফোন করছি, এখন রাখি। এই বলে ফোন রেখে দিল সিফাত। সামনের মেয়েটিকে দেখে অনেক ভয় পেয়ে গেল সে। না জানি এখন আবার কি করে তার সাথে। এসব ভাবলেই কান্না আসছে সিফাতের। সিফাতের মুখের অবস্থা দেখে হো হো করে হাসতে লাগলো বোনা। বোনার এমন হাসি দেখে সিফাত বলতে লাগলো, প্লিজ আমাকে কিছু করবেন না ম্যাডাম, আমি আপনার কি ক্ষতি করছি? বারবার কেন আমার সাথে এমন করেন? তুমি আমার অনেক বড় ক্ষতি করেছো মেরি জান। কি 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 ক্ষতি করছি? ভয়ে ভয়ে কথাগুলো বলল সিফাত। সিফাতের এমন কাণ্ড দেখে বোনা একটা দুষ্টু হাসি দিয়ে বলল, এই পাগলা তো ভয় পাচ্ছ কেন? তোমাকে কি আমি মারবো নাকি? তুমি আমার মন কেড়ে নিয়েছো, এজন্য পানিশমেন্ট হিসেবে একটা পাপ্পা দেই। সিফাতের চুলে আলতো করে হাত দিয়ে আবারও দুষ্ট একটা হাসি দিয়ে চলে গেল বন্যা। সিফাত ওখানেই থ হয়ে দাঁড়িয়ে আছে। সে ভাবতে লাগলো, এই মেয়ে এত লুচু কেন? কথায় কথায় শুধু গায়ে হাত দেয়। ছি, এসব আমার বন্ধুরা দেখলে আমার মান সম্মান সব চলে যাবে। এসব ভাবতে ভাবতে ক্যান্টিনের দিকে রওনা দিল। কিরে মামা, হঠাৎ করে কোথায় হারিয়ে গিয়েছিলি? আরে বুঝছিস না, ভাবির কাছে গেছিল মনে হয়। কিরে মামা, তুই ভার্সিটিতে এসে এত বদলে গেলি। আগে তো মেয়েদের দেখলেই ভয় পেতিস। মনে হয় প্রেমের বাতাস লাগছে। কি শুরু করলি তোরা এসব? আম্মু ফোন করেছিল, আর সেই সকাল থেকে দেখছি তোর আমার সাথে এমন করছিস। সত্যি সত্যি আন্টি ফোন করেছিল তো? হ্যাঁ দোস্ত, আম্মু ফোন করেছিল। এভাবে ক্যান্টিনে আড্ডা দিতে দিতে ক্লাসের সময় হয়ে গেল। এক এক করে সব ক্লাস শেষ করে বাড়িতে চলে গেল সিফাত। সিফাত পাশে এসে নিজের রুমে ঢুকে পড়ল। সারাদিনের ক্লান্তিতে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে প্রবেশ করলো সিফাত। অন্যদিকে আবির বাসায় ফিরে সোজা তার মায়ের কাছে গিয়ে হাজির হলো। মা তখন রান্নাঘরে রান্না করছে। আবির কিছুক্ষণ মায়ের দিকে চুপচাপ তাকিয়ে থাকলো। মা তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? কিছু বলবি? আবির একটু হেসে বলল। আম্মু জানো, আজকে একটা মজার ঘটনা হয়েছে। মা হেসে বলল, আবার কি করলি? তোর মজার ঘটনা মানেই তো কোনো দুষ্টুমি। আবির গম্ভীর মুখে বলল। না আম্মু, দুষ্টুমি না, আসলে আমি কয়েকটা প্রেম করেছি। মা তখন পুরোপুরি থমকে গেলেন। রান্না করতে থাকা হাত থেমে গেল। বিস্ময় নিয়ে বলেন, তুই কি বললি? ক্লাস 9-এ পড়িস আর তুই প্রেম করছিস, তাও আবার কয়েকটা? আবির একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ আম্মু, কি করবো বলো, মেয়েগুলো তো এমনিই পছন্দ করে। আর আমি যে কিউট, আমাকে দেখলেই তো মেয়েরা ফিদা হয়ে যায়। মা তার কথায় আরো অবাক হয়ে বলেন, তুই কি সিরিয়াস? কতগুলো প্রেম করিস তুই? আবির গর্বের সাথে বলল। 4টা, আর সবাই আমার ভালো বন্ধু। মা এবার রেগে গিয়ে বললেন, আবির, ক্লাস 9-এ পড়িস, পড়াশোনায় মন দিবি, প্রেম টেমের ধান্দায় কেন? আবির আবারও হাসি দিয়ে বলল, আরে আম্মু, এত সিরিয়াস হবার কিছু নেই, আমি তো মজা করে বললাম। মা মাথা নাড়িয়ে বলেন, বন্ধু ভালো, কিন্তু প্রেম করার বয়স এখনো হয়নি। বড় হবি তখন দেখিস। এখন পড়াশোনায় মন দে। তুই যদি সিফাতের মতো সরল হতিস তাহলে নিশ্চিত থাকতাম। আবির এ কথা বলেই একটা দুষ্ট হাসি দিয়ে চলে গেল। মা মৃদু হাসলেন, তবে মনে মনে ভাবলেন, এই ছেলেটা যদি একটু সিফাতের মতো হতো। কিন্তু ওর এনার্জি কমানোর কোনো উপায় নেই। অন্যদিকে বন্যা নিজের রুমে বসে চোখ বন্ধ করে সিফাতের লাজুক মুখ আর বোকামির কথা মনে করতে লাগলো। তার কল্পনা শুরু হলো। সিফাত যদি একদিন এসে বলে, বন্যা আমি তোমাকে ভালোবাসি, তখন আমার কি প্রতিক্রিয়া হবে? ভাবতে ভাবতে বন্যা হেসে ফেলল। ওর মুখটা কিভাবে লাল হয়ে যাবে, আর আমি কেমন চুপ হয়ে যাব। সে ভাবছিল কিছুদিন আগে কলেজের অনুষ্ঠানে যখন সিফাত মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিল, ওর হাত কাঁপছিল। আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম, আর মনে হচ্ছিল একটু যদি সাহস দিতাম তাহলে হয়তো ভালো কিছু বলতো। এমনকি পূর্ণা কল্পনায় সিফাতকে নিয়ে আরও কিছু মজার পরিস্থিতি তৈরি করলো। ধরি একদিন আমরা একসাথে পিকনিকে গেছি। আমি কিছু মজার কথা বলে সিফাত মাটিতে তাকিয়ে লজ্জা পাবে। সেদিন আমি তাকে বলবো, সিফাত তুমি তো কত ভালো। ও তখন নিশ্চয়ই বলবে, কই, আমি তো কিছুই করতে পারি না। বন্যা আরও ভাবতে লাগলো। এখনকার ছেলেরা প্রেমের ব্যাপারে এত সিরিয়াস হয়, কিন্তু সিফাত তো কত সরল।
সে ঠিক বুঝতেই পারে না যে আমি তাকে পছন্দ করি। এরপর সে ঠিক করে ফেলল। পরের বার আমি সিফাতের সাথে একটু বেশি খোলামেলা হব, হয়তো ওর ভয় কেটে যাবে আর আমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হবে। বন্যা তার ভাবনা থেকে বেরিয়ে এসে নিজের মাথার চুল আঁচড়াতে লাগলো। সে হাসতে হাসতে বলল, সিফাতকে নিয়ে অনেক কিছু ভাবছি, কিন্তু যদি ও ঠিক বুঝতে পারে যে আমি ওকে কত ভালোবাসি। এভাবে ভাবতে ভাবতে বন্যা বুঝতে পারল সিফাতের সরলতা তার জন্য এক নতুন অনুভূতি তৈরি করেছে। কখনো কখনো বোকামি প্রেমের শুরু। এই ভাবনা নিয়ে বন্যা সেদিনের কাজগুলো করতে লাগলো। সিফাত সকালে ফ্রেশ মুডে ঘুম থেকে উঠল, কোনো চিন্তা ভাবনা মাথায় নেই। দিনের শুরুটা বেশ ভালোভাবে হলো। দ্রুত প্রস্তুতি নিয়ে নাস্তা সেরে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাস্তায় বেশ সুন্দর একটা হাওয়া বইছে, আকাশটাও বেশ পরিষ্কার। সিফাত গাড়ির জানালা নামিয়ে দিয়ে বাতাসের হালকা স্পর্শটা অনুভব করলো। ভার্সিটি যাওয়ার পথে সে একটু গান চালিয়ে দিল, মনটা আরও ফুরফুরে লাগছে। রাস্তার চারপাশে গাছগুলো সবুজে ঘেরা, পাখিরা ডেকে চলেছে। সব কিছু খুব স্বাভাবিক ও আরামদায়ক। সিফাত গাড়ি চালিয়ে যাচ্ছিল। গাড়ি যখন ভার্সিটির গেটের কাছে পৌঁছালো তখন সিফাত একটা ছোট্ট হাসি দিল। আজকের দিনটা ভালো যাবে, এই ভাবনা মাথায় নিয়ে সে ভার্সিটির ভিতর ঢুকে পড়ল। সিফাত ভার্সিটিতে প্রবেশ করার পরই তার নজর পড়ে ক্যাম্পাসের এক কোণে, যেখানে বন্যা ম্যাডাম একটি ছেলের সাথে ধাক্কা খাচ্ছেন। সিফাতের মনে হয়েছিল এই মেয়েটা কতটা লুচ্চু, সব সময় ছেলেদের সাথে কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে থাকে। ছেলেদের ইজ্জত নিয়ে যেন খেলাই তার কাজ। কিন্তু তার ধারণা সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হলো যখন দেখলো ম্যাডাম ওই ছেলেটার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিল। এই কুত্তার বাচ্চা, তুই কি চোখে দেখোস না? রাস্তা বুঝিস না? ম্যাডাম ভুল হয়ে গেছে আসলে। ভুল? এটা তো তোদের স্বভাব, মেয়েদের সঙ্গে সুযোগ পেলেই এমন করিস, তাই না? ভার্সিটির মধ্যে এইভাবে ধাক্কা দিস সবাইকে। তোকে তো আমি আজকেই টিসি দেওয়ার ব্যবস্থা করব। তোর মতো কুলাঙ্গার ভার্সিটিতে থেকে ভার্সিটির পরিবেশ নষ্ট করবে, এটা তো আমি হতে দেবো না। সাজুর চেহারা লাল হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল যে বন্যা ম্যাডাম কতটা রেগে আছেন। রাগের আগুনে পুড়ে যাচ্ছিল সে, মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছিল। টিসি মানে তার লেখাপড়া সব শেষ, সব কিছু ভেঙে পড়বে। তাই সে ম্যাডামের কাছে অনেক আকুতি মিনতি করে যেন তাকে টিসি না দেয়। বন্যার চোখে রাগের জ্বালা ছিল, কিন্তু সাজির কথায় কিছুটা কোমলতা আসলো। দেখ সাজু, এইভাবে অজুহাত সৃষ্টি করে কোনো লাভ হবে না। তুই জানিস আমি এই ধরনের আচরণ সহ্য করতে পারি না। সাজু আরও কিছুটা ভেঙে পড়ল। ম্যাডাম আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে এমন কিছু আর করব না। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে এরকম কোনো ঘটনা দেখলে তখন তোর খবর আছে। বন্যা ম্যাডামের রাগের দৃশ্য তার চোখের সামনে বারবার ঘুরপাক খাচ্ছিল। তার চেহারা, গলায় রেখে কথা বলার ধরন, সব কিছু তাকে অস্বস্তিতে ফেলেছিল। আসলে তার আশপাশের বন্ধুরা আজ ভার্সিটিতে আসেনি, বিশেষ করে সাজিদ আর রকি। তাদের ছাড়া দিনটা বেশ একঘেয়ে লাগছিল। ক্লাসগুলো একটার পর একটা চলছে, কিন্তু সিফাতের মনোযোগ যেন কোথাও নেই। দৃষ্টির সামনে বসে থাকা ছেলে মেয়েদের মাঝে সে নিজেকে একা অনুভব করছিল। তাকে ভাবতে ভাবতে ক্লাসগুলো কিভাবে শেষ হয়েছে তা জানতেই পারল না। ক্লাস শেষ হওয়ার পরও তার মনটা অস্বাভাবিক হয়েছিল। সিফাত ভার্সিটি থেকে বের হয়ে দ্রুত গেটের দিকে হাঁটছিল। রাস্তার পাশে গাছগুলো তার দিকে খোঁজ নিচ্ছিল, কিন্তু সিফাতের মনে অন্য কিছু ছিল। সিফাত বাসে এসে দরজা বন্ধ করে নিজের বিছানায় শুয়ে পড়ল। মাথার মধ্যে নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। ক্লাসে মনোযোগ দিলেও মনে মনে বিক্ষিপ্ত ছিল সে। বন্যা ম্যাডামের চোখে ধরা পড়ার বয়সে আজকের ক্লাসগুলোতে নিজেকে সংযত রেখেছিল, কিন্তু তার ভেতরের অস্বস্তি কিছুতেই কাটছে না। এদিকে বন্যার মেজাজ আগে থেকে বিগড়ে রয়েছে। তারপরে আবার সিফাতের ক্লাসে মনোযোগ থাকলেও তার মধ্যে একটা অস্বাভাবিকতা বন্যার চোখ এড়ায়নি। ক্লাসের পরে বন্যা সিফাতকে খুঁজলেন, কিন্তু সে ততক্ষণে বাসে চলে গেছে। বন্যা নিজের অফিসে ফিরে এসে চিন্তায় পড়লেন, কি এমন হলো যে সিফাত আজ এভাবে পালিয়ে গেল। বন্যা ঠিক করলো পরের ক্লাসে সিফাতের সঙ্গে সরাসরি কথা বলবে, কিন্তু তার মনের গভীরে একটা অদ্ভুত আশঙ্কা কাজ করছে। সিফাত বিছানায় শুয়ে শুয়ে নিজের মনে ভাবতে লাগলো। ভার্সিটিতে ঢোকার সময় বন্যা ম্যাডামের সাথে ওই ছেলের ঘটনা যেন তার মনের মধ্যে আচ্ছন্ন হয়ে আছে। সে ভাবছিল, বন্যা ম্যাডাম তো খুব রেগে গিয়েছিলেন, তবে হয়তো আমার মনে কিছুটা আশঙ্কা ছিল, কারণ সাজুর আচরণও ঠিক ছিল না। কিন্তু ম্যাডামের এত রাগ, আসলে কি সত্যি এত খারাপ কিছু ঘটেছে?
দুর্বলতা অনুভব করে সিফাত নিজের চোখ বন্ধ করলো। অনেকদিন ধরে ভার্সিটির চাপ এবং পরীক্ষার প্রস্তুতির কারণে সে ক্লান্ত ছিল। আজকের ঘটনা তার মনে কিছুটা অস্বস্তি রেখে গেল, কিন্তু সেগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সন্ধ্যের দিকে সিফাত কিছুটা শান্ত হয়ে উঠল। তার বন্ধুরা যখন ভার্সিটিতে আসেনি তখন তার মনে হয়েছিল যে দিনটা খুব একঘেয়ে হয়ে গেছে। সাজিদ এবং রকি শূন্যতা তাকে একা করে রেখেছিল। তারপর ক্লাসের সব পড়া শেষ করতে লাগলো। কিছুক্ষণ পর তার মায়ের ডাক শুনে সে উঠে এসে দেখল যে তার মা রাতের খাবার প্রস্তুত করছেন। সিফাত, কি হলো? তোমাকে আজ অনেক চিন্তিত লাগছে। কিছু হয়েছে? সিফাত কিছুটা অস্বস্তিতে পড়ে পড়ল। না মা, সব ঠিক আছে। ঠিক আছে, কিন্তু তোমার মুখের ভাব তো বলছে ভিন্ন কথা। ভার্সিটিতে কি কিছু সমস্যা হয়েছে? তখনই পাশ থেকে আবির বলে, দেখো তোমার ছেলে আবার ভার্সিটির কোন মেয়ের ইজ্জত নিল। সিফাত কিছুটা বিভ্রান্তে পড়ে গেছে। এই কি শুরু করলি তোরা? একটা দেব, খেয়ে নে আগে। আবির একটা দুষ্টু হাসি দিয়ে খাওয়া শুরু করলো। সিফাত মাথা নিচু করে খেয়ে সোজা রুমে চলে গেল। রুমে যাওয়ার পর দেখলো তার ফোন বাজতেছে। ফোনের স্ক্রিনে সাজিদ নামটা জ্বলজ্বল করছে। অনেকটা রাগ ও বিরক্তি নিয়ে ফোন রিসিভ করলো সিফাত। কি মামা, আজ ভার্সিটি গেছিলি? হ্যাঁ, তোরা আসিস নাই কেন? জানিস না তোদেরকে ছাড়া আমার কোথাও মন বসে না। আমি তো একটু বাবার অফিসে গেছিলাম। কেন, রকি যায়নি? না রে, আজ ভার্সিটিতে রকিও আসে নাই। একা একা কি আর ভালো লাগে। কেন, সেই লাভ বাইট মেয়েটা আসেনি? হ্যাঁ, আসছি। কিরে মামা, তোর তো ঈদ লেগে গেছে। এ কথা বলেই সাজিদ হাসতে লাগলো। সিফাত বিভ্রান্তে পড়ে গেছিল। কি বলবে ও এইটা? এখন বন্ধু মহলে সবাই তো এই বিষয় নিয়ে মজা করবে। সাজিদ বলল, আচ্ছা মামা, তাহলে এখন রাখি। কালকে লাভ বাইটের সাথে পরিচয় করিয়ে দিবি কিন্তু। আর ট্রিটটা তো তোলা থাকলো। সিফাত আর কিছু বলার আগেই টুট টুট করে ফোনটা কেটে গেল। সিফাত একটা গভীর শ্বাস নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। তারপরে শুয়ে শুয়ে ফেসবুক চালাতে লাগলো। তখন হঠাৎ করে একটা আইডি থেকে মেসেজ আসলো। এই ছেলে, তুমি এত বোকা কেন? সিফাত মেসেজটা দেখে একটু অবাক হয়ে গেল। আইডির নাম নীল আকাশের পরী। সিফাত আইডিতে প্রবেশ করে বোঝার চেষ্টা করলো কে এই মেয়েটা। সিফাতের ভাবনার মাঝে আবারও একটা মেসেজ আসলো ওই আইডি থেকে। তোমার চোখের সরলতা, মুগ্ধ করা হাসি, সব ভুলে যাওয়াতেও কত মিষ্টি বাসি। তুমি ভুল করো যতই, মনে রয় আলোয়। তোমার সেই সরলতায় মন হারিয়ে ভাসি। তুমি যখন চুপটি করে থাকো গভীরভাবে, তোমায় চেয়ে বোকা যেন কেউই নেই মা ভূতে। তবু তোমায় দেখে মনে শান্তি আসে প্রাণে। তোমার ছোঁয়ায় জীবন আমার আলোর পথে টানে। হাসো তুমি শিশির ফোটায়, বোকা সেই কথাই তোমার মাঝে খুঁজে পাই স্বপ্নেরা দাঁড়াই। এমন করেই থেকো পাশে, বোকা হই তুমি। তোমার ভুলেই ভালোবাসা, তুমি আমার ভূমি। সিফাত বেশ অবাক হয়ে ভাবতে লাগলো, কিভাবে সম্ভব? নীল আকাশের পরী আবার কে? তারপরও সে মনের ভিতরে একটু উচ্ছ্বাস অনুভব করলো। এই রহস্যময় মেয়েটা তার সম্পর্কে এত কিছু জানলো কিভাবে? কিন্তু আবার অন্যদিকে কবিতার ভাষায় যে মুগ্ধতা ছিল তা তাকে অন্য জগতে নিয়ে গেল। এত সুন্দর কথা, এত সরল আবেগ, এ যেন কারোর হৃদয়ে গভীর থেকে উঠে আসা ভালোবাসা। সিফাত উত্তর দিল, কবিতাটা সত্যিই অসাধারণ। তবে আপনি কি আমাকে চেনেন? আমি কি আপনাকে চিনি? সময় তোমাকে সব কিছু জানিয়ে দেবে। সিফাত, তুমি শুধু তোমার মতো থাকো। আর হ্যাঁ, একটু তোমার সরলতা কমাও, তাতে জীবনের মিষ্টি একটু বেশিই থাকে। এই রহস্যময় মেসেজে সিফাতের মনে কৌতূহল আরও বেড়ে গেল। নীল আকাশের পরী কে? কেনই বা এমন কবিতা পাঠালো? এসব ভাবতে ভাবতে সে বেশ কিছুক্ষণ সময় পার করে দিল। সিফাত এখন কৌতূহল দমাতে পারছে না। নীল আকাশের পরী কে সেটা জানার আগ্রহ তার মনের প্রতিটি কোণা জুড়ে ঘুরছে। সে মনে মনে ভাবছে, কিভাবে কেউ এত সুন্দর করে আমাকে নিয়ে ভাবতে পারে, এতটা চিন্তা করে লিখতে পারে। পরদিন ভার্সিটিতে গিয়েই সে বন্ধুরা সাজিদ এবং রকিকে সব কিছু জানিয়ে দিল। সাজিদ মজা করে বলল, মামা, তুই দেখি বিখ্যাত হয়ে গেছিস। অনলাইনে মেয়ে তোকে নিয়ে কবিতা লিখছে।
আরে তোর লাভ লাইফ শুরু হওয়ার আগে প্রেমে পড়া ট্রেনটা স্টার্ট দিয়ে দিল। সিফাত কিছুটা লজ্জে পেল, কিন্তু সে ঠিক করলো আজ ক্লাস শেষে নীল আকাশের পরীর আসল পরিচয় বের করার চেষ্টা করবে। সারাটা দিন ক্লাসে মন বসানো কঠিন হয়ে যাচ্ছিল তার জন্য। তার মাথায় বারবার সেই মেসেজ ঘুরছিল। ক্লাস শেষে সে সরাসরি বাসায় না গিয়ে ক্যাম্পাসের গেটে বসে অপেক্ষা করলো। তার বিশ্বাস ছিল নীল আকাশের পরই নিশ্চয়ই কোনো না কোনোভাবে ক্যাম্পাসের কেউ। সে ফোনে মেসেজ পাঠালো। আপনি কে? আমি আপনাকে চিনতে চাই। মিনিট কয়েক পরে উত্তর আসলো। সময় সব জানাবে সিফাত, কিছু জিনিস সরাসরি জানলেই মজা থাকে না। সিফাত ভেবে পেল না কেন এত রহস্য, তবে সেই রহস্যের জালে আটকে যাওয়াটা যেন তার কাছে এক ধরনের আকর্ষণ হয়ে উঠল। তখনই সামনে বন্যার আগমন। বন্যা সিফাতের দিকে একটা দুষ্ট হাসি দিয়ে এগোতে লাগলো। এই ছেলে আমার জন্য অপেক্ষা করছে বুঝি। সিফাত ভাবনার মাঝে এতটাই ডুবেছিল যে তার সামনে যে একজন দাঁড়িয়ে আছে সেটা সে বুঝতেও পারেনি। বন্যা সিফাতের শার্টের কলার ধরে পড়ল। এই ছেলে, কোন রাজ্যে হারিয়ে গেলে? আমি যে তোমাকে কিছু বলছি এটা কি শুনতে পাইতেছো না? হঠাৎ এমন কাণ্ডে সিফাত কিছুটা অবাক হয়ে গেল। এতক্ষণ তো ভালোই ছিল, এই মেয়েটার আবার আসার কি প্রয়োজন ছিল? এখন আবার কি করে কে জানে। সিফাত করুণ চোখে বন্যার দিকে তাকালো। এই ছেলে, এইভাবে তাকাও কেন? তুমি এইভাবে আমার দিকে তাকালে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না যে। সিফাত তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল। লজ্জায় মুখ লাল হয়ে গেছে ছেলেটার। বন্যা আলতো হাতে সিফাতের চুলে হাত দিয়ে বলল, আমার মনটা তো নিয়ে নিয়েছো অনেক আগে, অপেক্ষায় থাকলাম কবে আমাকে ঘরে তুলবে। এই কথা বলেই বন্যা সাইডে চলে গেল। সিফাত বাড়িতে আসার পর থেকে অনেক চিন্তিত, কোথাও সে মন বসাতে পারছে না। বিকেলের নরম আলোতে নিজের ঘরের জানালার পাশে বসে ফোন স্ক্রল করছিল। বাইরে হালকা বাতাস বইছিল, আর আকাশে সাদা মেঘের ভেলা যেন ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছিল। চারপাশের এমন মনোমুগ্ধকর পরিবেশও সিফাতের মন কোথাও স্থির হচ্ছিল না। তার মনের গভীরে একটা অস্বস্তি, একটা অদ্ভুত টানাপ্রণে কাজ করছিল। হঠাৎ করেই তার ফোনে একটি মেসেজ এলো। নীল আকাশে পরি মেসেজ করেছে। কেমন আছো? কেমন চলছে তোমার দিনগুলো? সিফাত এক মুহূর্ত থমকে গেল। নীল আকাশের পরীর মেসেজ এলেই তার মন অন্যরকম হয়ে যায়। তার অজান্তেই হালকা একটা হাসি ফুটে ওঠে ঠোঁটের কোণে। সিফাত দ্রুতই রিপ্লাই করলো, ঠিক আছে, কিন্তু একটা অদ্ভুত টানাপোড়েন বোধ করছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার মেসেজ এলো। টানা পড়নে কেন? কিসের জন্য? সিফাত কিছুক্ষণ ভেবে উত্তর দিল, আমি জানি না। সিফাত পুরো ঘটনায় বেশ বিভ্রান্ত হয়ে পড়ল। বন্যা ম্যাডাম আর সেই রহস্যময়ী নীল আকাশে পড়ি তাকে দিনভর চিন্তায় রেখেছিল। নিজের মনের মধ্যে এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করছিল। একদিকে ভার্সিটির ঘটনার কারণে কিছুটা অস্বস্তি, অন্যদিকে এই কবিতার সরলতা ও মুগ্ধতা তাকে নতুন করে ভাবাচ্ছিল।